আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, ভূত এফএম উচ সাদাতের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি নতুন রূপে ফিরে আসলাম আমরা একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা নিয়ে। প্রিয় লিসেনার্স, আজকের এই আয়োজনটি আমি আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে। তাই অনুরোধ থাকবে যে আজকের এই ঘটনাটি কোনো রকম স্কিপ না করে পুরোটা শোনার জন্য। তো এই মুহূর্তে কোনো রকমের কথা না বাড়িয়েই আজকে আমরা চলে যাচ্ছি আমাদের সেই ভয়ানক মূল ঘটনাটিতে। ঘটনাটির উৎপত্তি 1980 সাল থেকে। ঘটনাটি শেয়ার করেছেন মোহাম্মদ আবির হোসেন ভাই। তিনি পেশায় একজন সাংবাদিক। উনার এই ঘটনাটির ঘটনাস্থল হচ্ছে ঝালকাঠি জেলার নারিকেলতলা নামক একটি গ্রামে। ওই নারিকেলতলা গ্রামের পাশেই ছিল একটি ছোট গ্রাম, যেটিকে মানুষ গ্রাম বলতো না, তবে এটি একটি এলাকা বিশেষ যেটাকে মানুষ বলে থাকতো যে কাউখালী গ্রাম। ওই কাউখালী গ্রামের মধ্যে একটি কচা নদী নামক একটি মোহনা রয়েছে। ওই মোহনার মধ্যে এই ঘটনাটির উৎপত্তি। এখানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে ভয়ঙ্কর রহস্যময় গজার মাছ এবং লোহাকাঠ গাছের গুড়ি কেন্দ্রিক ঘটনা ঘটে গিয়েছে। রাজাপুর থানার পার্শ্ববর্তী গ্রাম যেটি কাউখালী, বিড়ালজুড়ি, আমরাচুরি, বোয়ালজন, গলারজন হাট, জগাইর হাট, এছাড়াও ওনাদের সুপ্তাগড়, নারকেলতলা, লেবুবনিয়া বাজার সহ সাতুরিয়া বড় খাল দিয়ে শিয়ালকাঠি হয়ে ডেকুটিয়া ফেরিঘাট হয়ে কচা নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে এই রহস্যময় ভয়ঙ্কর গজার মাছটি এবং লোহাকাঠ গাছের গুড়িটি দেখেছে অনেক মানুষই। এদের চলার পথে নৌকা সরিয়ে দিয়ে তাদের পথ সুগম করে দেওয়ার কারণে ওখানে কোনো মাঝি বা কোনো মানুষের কোনো রকম ক্ষতি হতো না। তবে কিছু কিছু মানুষ লোভী যারা এদের পথ আটকানোর চেষ্টা করেছে, তাদের বড় রকমের কোনো সমস্যা হয়েছে এটি জানা যায়। প্রকারভেদে 1980 সাল থেকে 2005 সাল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এই ভয়ানক রহস্যময় গজার মাছ এবং লোহাকাঠ গাছের গুড়িটি নাকি লক্ষ্য করা গিয়েছে। এই দীর্ঘ সময় ধরে যুগের পর যুগ মানুষ এই রহস্যময় গজার মাছ এবং লোহাকাঠ গাছের গুড়িটির ভয়ানক সম্মুখীন হয়েছেন এবং বিপদগ্রস্ত পড়েছেন ওই এলাকার অনেক মানুষই, যাদের সাথে অনেক ভয়ানক কর্মকাণ্ডও ঘটে গিয়েছিল। আবির হোসেন ভাই ওই ভয়ঙ্কর গজার মাছ এবং লোহাকাঠ গাছের গুড়িটি ভয়াবহতা এবং এর ভয়ানক ঘটনাগুলো ওনার এলাকার অনেক মানুষের কাছ থেকেই তিনি শুনেছেন এবং এর ভয়াবহতা তিনি কতটা হয়েছিল সেটাও তিনি বুঝতে পেরেছেন। তিনি যেই মুরব্বীদের কাছ থেকে এই ঘটনাগুলো বেশি শুনতেন সেই মুরব্বীগুলো এখন আর বেঁচে নেই। তবে ওনার যে মা ছিলেন, বাবা ছিলেন এবং ওনার মামি, নানা নানি, ওদের কাছ থেকেও কিন্তু এরকম ঘটনা সচরাচর তিনি শুনেছেন। ওনাদের এলাকার একজন প্রবীণ মাঝি যার নাম আব্দুল কাদের, যাকে আবির হোসেন ভাই ওনাকে নানা হিসেবে সম্বোধন করতেন। তো ওনাদের বাড়ি থেকে আব্দুল কাদের যে বাড়িটা ছিলেন ওই বাড়িটার দূরত্ব ছিল প্রায় পায়ে হেঁটে গেলে 7-8 মিনিটের পথ। ওই নানার কাছ থেকেও কিন্তু তিনি এই ঘটনাটির ভয়াবহতা জানতে পেরেছিলেন। তবে তিনি আজ থেকে 12 বছর আগে একটি বার্ধক্যজনিত রোগের কারণে তিনি মারা গিয়েছেন। এই আব্দুল কাদের নানা তিনি একসময় ওই এলাকাতেই বিস্তীর্ণ এলাকা জুড়ে তিনি নৌকা চালিয়ে ওনার জীবিকা নির্বাহ করতেন। এই রহস্যময় গজার মাছ এবং লোহাকাঠ গাছের গুড়ি কেন্দ্রিক কাহিনীতে অনেকেই কিন্তু অনেক সমস্যা এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে ওই আব্দুল কাদের নানাও ছিলেন কিন্তু একজন। উক্ত গজার মাছ এবং ওই লোহাকাঠ গাছের গুড়ি কেন্দ্রিক ঘটনা কিন্তু ঘটে গিয়েছিল একদিন আব্দুল কাদের নানার সঙ্গে। যেই ঘটনাটি কাদের নানার নিজ মুখে শুনেছেন ওই এনামুল হক আবির ভাই। আব্দুল কাদের নানা 1985 সালের দিকে বা এর আশেপাশে কোনো একটা সাল হবে, সম্ভবত আষাঢ় মাসে নৌকায় যাত্রী নিয়ে তিনি কাউখালী ঘাটের দিকে যেতেন। ফজরের আজানের সময় ওই নদীতে বাটার হওয়ার কারণে তিনি ওই সময় যে যারা যারা বাজার করতেন ওই কাউখালী বাজার থেকে তারা ওই সময় নৌকায় এসে বসে থাকতেন। তারা আগের দিন বলে রাখতেন কাদের নানাকে যে আমি কালকে বাজারে যাব, কাল সকালবেলা আমার জন্য একটা সিট রেখো যে আমি যাতে বসতে পারি, আমাকে কালকে বাজারে যেতে হবে। এই বলে কাদের নানার কাছ থেকে একটা কন্ট্যাক্ট করে নিতেন যে কালকে ওনার জন্য জায়গা রাখতে হবে নৌকাতে সকালবেলা। আর কাদের নানা আগের দিনে সবাইকে বলে রাখতেন যে ওনাদের নির্ধারিত যে জায়গাগুলো রয়েছে ওই জায়গাতে তারা এসে যাতে অপেক্ষা করে। আবার ওই কাদের নানাই কী করতেন যে ওনাদেরকে সময় মতো সবাইকে নৌকাতে করে নিতেন এবং ওই বাটার সময় কাউখালী বড় হাটের উদ্দেশ্যে সবাইকে নিয়ে তিনি রওনা হয়ে যেতেন।
এইভাবে মোটামুটি তার ভালোই কেটে যাচ্ছিল দিনকাল। 1985 সালের আষাঢ় মাসের কোনো এক সোমবার দিন কাউখালী বড়বাজারে বাজার ছিল। তো তিনিও ফজরের আজানের আগে ঘর থেকে বের হয়ে যান কাউখালী বড়বাজারের উদ্দেশ্যে। তখন রাত আনুমানিক 3টা কি 4টা হবে। তখন আব্দুল কাদের নানা তিনি হারিকেন জানিয়ে তিনি নৌকা বাইতে শুরু করেন। খানিকক্ষণ নৌকা চালানোর পর তিনি লক্ষ্য করতে পারেন যে নিচে কিছু একটা শক্ত জিনিসের মধ্যে ওনার নৌকাটা আটকে গিয়েছে। তো যখনই তিনি ওই শক্ত জিনিসটাকে ওনার হাতে থাকা বইটাটা দিয়ে তিনি ঝুটাতে যাবেন, তখন হাতে হারিকেন জ্বালিয়ে নিয়ে তিনি ওইখানে দেখার চেষ্টা করেন। তখন তিনি দেখতে পারলেন যে পানির নিচে একটা বড় গাছের গুঁড়ির নিচে, মানে নৌকার নিচে একটা গাছের গুঁড়িতে নৌকাটা আটকা পড়ে গিয়েছে। যেই তিনি গাছের গুঁড়িটাকে তিনি হাত দিয়ে সরিয়ে দিতে যান, সাথে সাথে ওনার হাত যেন ওই গাছের সঙ্গে আটকে যায়। তার পুরো শরীর যেমন আস্তে আস্তে অবশ হয়ে যেতে থাকে। তার আঙ্গুলের পরে যেমন কবজির পরে যেমন কনির পর থেকে সারা শরীর যেমন এরকম অবশ হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে তার সারা শরীর যেমন এরকমটা অবশ হয়ে যাচ্ছিল সে অনুভব করতে পারে। হাত থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। আর এই অবস্থায় তার মনে হচ্ছিল যে তাকে এবং তার নৌকাকে কোনো এক পানির নিচে অদৃশ্য একটা শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। এমন সময় উনি অনেক জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার দিতে থাকেন তিনি। আর তখনই জোরাজুরি করার এক পর্যায়ে তিনি ওনার হাতটাকে কোনোভাবে ছুটাতে সক্ষম হন। এ যাত্রায় তিনি বেঁচে যান, তবে ওনার সারা শরীর জড় বস্তুর মতো তিনি কয়েক মিনিটের মতো তিনি ওই নৌকার মধ্যে পড়েছিলেন। এর মধ্যে কিছুক্ষণের ভিতরেই উনি এই ভয় এবং ওনার আতঙ্কের কারণে তিনি ওই নৌকার মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেছেন। এর কিছুক্ষণ পরেই একটা বৃষ্টির ঝাপসা এলো। ওই ঝাপসাতেই আব্দুল কাদের নানার জ্ঞানটা আবার ফিরে আসলো। তখন আব্দুল নানার এতটা ভয় পেয়েছিল যার কারণে তিনি বেশ কয়েকদিন অসুস্থও ছিলেন। এর পরবর্তীতে ওনাকে নানান রকমের চিকিৎসা করা হয়। কিছুদিন পর উনি সুস্থ এবং স্বাভাবিক হয়ে যান। আব্দুল কাদের নানার ভাষ্য মতে উনি গজার মাছ দুটোর বিষয়ে বলেছেন যে এই মাছ দুটোকে নাকি তিনি একাধিকবার আরও কয়েকবার দেখেছেন। কাউখালী বাজারের বড় নদীর মোহনা সহ এলাকার বিভিন্ন জায়গাতেই তিনি এই মাছটিকে দেখেছেন। আর ওই গজার মাছের মাথায় নাকি সিঁদুরের মতো লাল স্পষ্ট একটা টান দেখা যায়। মাছ দুটি পানির উপর দিয়ে বেশি বেশি যেত এবং একাধিক কোনো লোকের যদি টের পেত তাহলে কিন্তু ওই মাছগুলোকে আর দেখা যেত না। আর মাছ দুটির চোখ এতটা লাল ছিল যেমন মনে হচ্ছে যে ওই চোখ দুটো থেকে আগুন জ্বলছে, এমন একটা অবস্থা। এমন ভয়ঙ্কর অবস্থা দেখে যে কেউ অজ্ঞান হয়ে যেতে বাধ্য, এমনটি বলেছিলেন ওই আব্দুল কাদের নানা। তিনিও বলেছিলেন যে উক্ত কাঠের গুঁড়ি এবং ওই গজার মাছের সঙ্গে কোনো একটা সম্পর্ক রয়েছে, কারণ শুধু জোয়ারের সময় ওই বড় নদীর মোহনা থেকে ওই দুটো মাছ এবং ওই গাছের টুমগুলো জোয়ারের সময় বেশি আসতো। এগুলো উঠে আসতো, শুধু উঠে আসাতে সীমাবদ্ধ ছিল না, এগুলো পুরো এলাকা জুড়ে তারা বিস্তৃত বজায় রেখেছিল। তবে সাধারণতভাবে ওই গজার মাছ দুটি কোনো মানুষের কোনো ক্ষতি করতো না, বাট ওদের চলার পথে যদি কেউ বাধা সৃষ্টি করতো বা ওদের চলার পথে যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতো তাহলে তাদের কোনো সমস্যা হতো বলে এটা জানা গিয়েছে। এই গজার মাছের বিষয়ে এনামুল হক আবির ভাই তিনি ওনার মায়ের মুখ থেকেও শুনেছেন। তিনি বলেছিলেন 1995 সালের বৈশাখ মাসের দিকে নদী খাল বিলে জুবা চলে। জুবা মানে হচ্ছে যে খাল বিল পুকুর এবং নানান ধরনের যে ছোটো ছোটো খাতগুলো ছিল, পানির উৎসগুলো ছিল, ওইগুলো একবারে পরিপূর্ণ হয়ে যেত। এটাকে স্থানীয় ভাষায় জুবা বলা হয়ে থাকে। তো এমন একটা দিনে যে ওনাদের বাড়ির সামনের খাল থেকে বড় পুকুরের মধ্যে পোনা সহ বড় দুইটি গজার মাছ নাকি ওইখানে ঢুকে পড়ে। এইটা দেখে ফেলে ওনাদের বাসায় কাজ করতো পাশের গ্রামের সেলিম নামক এক ভদ্রলোক। তো ওই সেলিম হোসেনকে সবাই মামা বলেন ডাকতেন। তখন এনামুল হোসেন আবির ভাইয়ের মামা, ওনার নাম হচ্ছে নৌশেদ আলী, তো তাকে ডাকে ওই সেলিম, ডেকে বলে যে মামা তাড়াতাড়ি আসেন, এই পুকুরের মধ্যে দুইটি বড় বড় গজার মাছ ঢুকে পড়েছে, আসেন মাছগুলো ধরে, অনেক বড় বড় মাছ। তখন এনামুল হোসেন আবিরের মামা এবং ওই সেলিম মামা তারা দুইজন এবং আরও দুইজন মিলে 4-5 জন মিলে ওই পুকুরের চারকানি দিয়ে বড় রকম একটা জাল তারা ফিট করে দেয়, যাতে মাছগুলো যাতে আর বাইরে যাতে বের হতে না পারে। তখন বাটা শুরু হয়। বাটা চলে যাওয়ার পর যখন পানি কমে গেল তখন
যে জাল ছিল ওই জালগুলো দিয়ে দুই পাশ দিয়ে মাছ খেওয়ানো হচ্ছিল, মাছ ধরা হচ্ছিল আর কি। তখন হঠাৎই একটি ভয়ানক এবং অদ্ভুত একটি ঘটনা ঘটে। এক এক করে পাশে একটি ছিল বাগান, ওই বাগানটা প্রায় 30 থেকে 40 হাত চওড়া ছিল। এক এক করে ওই দুইটা গজার মাছ সকলের সামনে ওই 30-40 হাত চওড়া একটা বাগানের উপর দিয়ে তারা লাফ দিয়ে চলে গেল ওই নদীতে। বিশাল দানব আকৃতির ওই বড় বড় দুইটা গজার মাছ কম করে হলেও নাকি 10 ফুট করে তো হবেই, মানে 10 ফুটের বেশি হবে, কম হবে না। গজার মাছ দুটোর এরকম সাইজ দেখে তারা বুঝতে পারেন যে এটা সেই গজার মাছ, যেটার গল্প তারা প্রায় সময় শুনে থাকেন যে এই গজার মাছগুলো এরকম অবস্থায় পরিলক্ষিত হয়, এবং যেটা তারা এই মাছগুলোকে সাধারণত মাছ বলে তারা ধরতে এসেছিল। তখন এই ঘটনা দেখে ওইখানে থাকা লোকজন সবাই হতবাক। তারা সবাই বলতে থাকে যে এটা তো কোনো স্বাভাবিক মাছ নয়, আর যেহেতু একটা গজার মাছ তো এত বড় তো হওয়ার কথা না। তারপরেও ওই যে 30-40 ফিট একটা বাগান, ওই বাগানটা যে লাফ দিয়ে পার হয়ে গেল, এটা তো কোনো মানে হয় না। কোনো মাছের পক্ষে কিন্তু এটা সম্ভব না যে এই এত বড় একটা জায়গা পার হয়ে যাওয়াটা, এটা তো হতেই পারে না। সবচাইতে আশ্চর্যজনক যে সত্যটা হলো যে মাছের সঙ্গে যে পোনাগুলো ঢুকেছিল ওই পুকুরের ভিতরে, ওই মাছগুলো চলে যাওয়ার পর যে পানিগুলো শুকিয়ে গিয়েছিল, তারপর কিন্তু একটা পোনাও দেখা গিয়েছিল না ওই পুকুরের মধ্যে। ওই মাছগুলোর একটা পোনাও ছিল না। তখন জাল টানার পর জালও কিন্তু ওই পোনাগুলো বাঁচেনি। তখন তারা বুঝতে পারেন যে কি বড় ধরনের একটা ভুল তারা করতে যাচ্ছিলেন। যদি কোনো কারণে এই বড় দুটো মাছগুলোর কোনো ক্ষতি হতো, তাহলে এই ক্ষতির মাসুলটা কিন্তু তারা নিজেরাই পড়তো না, এই ক্ষতিটা কিন্তু পুরো গ্রামের মধ্যে হয়ে যেত। পরে এলাকার যে জাফরাবাদক নামক একজন প্রখ্যাত আলেম আব্দুল হাই মৌলানার কাছে যখন এই ঘটনাটি পুরোটা খুলে বলা হয়, সব কিছু শুনে বোঝার পর তিনি বললেন যে এখন আর কোনো সমস্যা নেই, তোমরা সবাই ভয়মুক্ত। তবে যদি কোনো রকমের আঘাত বা কোনো রকম তাদেরকে ধরা হতো, তাহলে কোনো রকম বড় রকমের বিপদ কিন্তু ওই এলাকার মানুষকে ফেস করতে হতো। তো ওই হুজুর তখন মানুষকে জানান যে অনেক আগে নাকি ওই কাউখালী পুকুরের যে একটি খাল ছিল সাইডে, ওই খাল থেকে বড় রকমের দুইটি গজার মাছ এবং লোহা কাঠ গাছের গুড়ি নাকি এখানে উঠে আসতো এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে এগুলো চলাফেরা করত, যেটা উনি নাকি অনেকজন মানুষের কাছ থেকে শুনেছেন। এবং এই কাহিনীর সমস্যাটার জন্য ওনার কাছে অনেক মানুষই কিন্তু এসেছিলেন। তো ওই সময় কিন্তু হুজুর জানান যে একটানা যদি 12 বছর কোনো গাছ বা মাছ যদি কোনো মানুষের সংস্পর্শে যদি না আসে, তাহলে নাকি তারা দেওয়ারি হয়ে যায়। তার মানে হচ্ছে পানির নিচে যারা যারা বসবাস করে, দেউরা, তখন তাদেরকে আয়ত্ত করে নেয়। তখন যদি কেউ তাকে ধরে বা ওদের কোনো ক্ষতি করার চেষ্টা করে, তখন তাদেরও ক্ষতি হয়, বিশেষ করে যারা তাদেরকে ধরবে। এই গজার মাছ সম্পর্কে আরও একটি বিষয় জানা যায়। ওই এনামুল হক আবির ভাইয়ের বাড়ির পাশে আক্কাব খলিফা নামক একজন লোক ছিলেন। তার মায়ের নাম ছিল সমীরন বিবি। তিনি কাপড় দিয়ে ছাপি বানিয়ে ওই পানিতে রেখে দিয়েছিলেন কুড়া দিয়ে। ছাপি হলো মাছ ধরার একটি জিনিস বিশেষ, যেটার ভিতরে যদি খাবার দিয়ে পানিতে রাখা হয়, তাহলে অনেকক্ষণ পর যদি ওইটা তোলা হয়, তাহলে নাকি অনেক মাছ ওইখানে পাওয়া যায়। তিনিও ঠিক তেমনটি করেছিলেন। একদিন তিনি ওই ছাপিটি তোলার সময় তিনি একটি গজার মাছের বাচ্চা পেয়েছিলেন ওইখানে। সেটি রান্না করে খাওয়ার পর তিনি উন্মাদ হয়ে গিয়েছিলেন। কোনো চিকিৎসায় আর ওই সমীরন বিবির কোনো কাজে আসছিল না। তারপর তিনি আর ভালো হন নাই। তো ওই এনামুল হক ভাইয়ের যে মামি ছিলেন, ওই মামির বাড়ি ছিল ওই এলাকার একেবারে সাইডে, গোয়াপুর নামক একটি অঞ্চলে তাদের বাড়ি ছিল। তো যিনি গত 2020 সালে কোনো এক বার্ধক্যজনিত রোগের কারণে তিনি মৃত্যুবরণ করেন। তো ওই মামির মুখ থেকে তিনি শুনেছিলেন ওই গজার মাছ কেন্দ্রিক এবং ওই লোহাকাঠ গাছ কেন্দ্রিক একটি লোমহর্ষক ভয়ানক ঘটনা। মামির কাছে জানতে চাইলে তিনি বলেন যে 1988 সালের মাঝামাঝি দশকের মধ্যে বৈশাখ মাসে ওই মামির মামা, ওনার নাম হচ্ছে আলহাজ হামির মামা, তখন ওনার বয়স ছিল প্রায় 70 এমন। তো মামির ছোটো ভাই মুনতাজ, তার বয়স ছিল তখন 40, এবং সাথে আরও কয়েকজন বয়সী লোকজন মিলে তারা কাউখালী নৌকা ঘাটে, ওই ঘাটটিতে তারা গিয়েছিলেন। ওই কাউখালী হাট বাজারটি হচ্ছে জালুকাঠি জেলাটির ভিতরে সবচেয়ে বৃহৎ একটি হাট বাজার।
এমন কিছু নেই যা এই হাটে পাওয়া যায় না। যাই হোক, মামির মামা আলহাজ আব্দুল হামিদ তিনি তখন চিন্তা করলেন যে যেহেতু রাত্রিবেলা মানে ফজরের আজানের আগের দিকে নদীতে বাটা ওঠে, এই কারণে তিনি ভাবলেন যে রাত্রিবেলা তারা 3-4 জন মিলে ওইখানে বসে থাকবে এবং যখন বাটা উঠবে তখনই তারা নৌকা নিয়ে টান দিবে ওই বাজারের উদ্দেশ্যে। তো যেই কথা সেই কাজ, ওই দিন রাত্রিবেলা 4 জন তারা রেডি হন ওই বাজারে যাওয়ার জন্য। রাত তখন মধ্যরাত হয়ে গিয়েছে। তো ওই দিন একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে, যেটি হচ্ছে তারা যখন যাচ্ছিল বাজারের দিকে তখন তারা একটা খালের পাশ দিয়ে যেতে হচ্ছিল। ওই খালটার পরেই কিন্তু ওই যে বিশাল আকৃতির একটা গাং রয়েছে নদী, ওই নদীটা কিন্তু ওই খালের পরেই। তো ওই খাল বেয়ে তারা যাচ্ছিলেন, হঠাৎই এক সময় আব্দুর হামিদ চাচা তিনি দেখতে পারলেন যে ওনার পিছনে কিছু একটা শব্দ হলো। তবে এখানে হামিদ চাচা ছিলেন সবার পিছনে এবং সামনে ছিলেন বাকি যে 3 জন, ওই 3 জন ছিল সামনে। পিছনে হামিদ চাচা তাকাতে তিনি ওই আওয়াজটুকু শুনতে পান। তিনি একটু দাঁড়িয়ে তিনি পিছন থেকে ঘুরে তাকানোর পরই তিনি দেখতে পান যে ওই পানির মধ্যে কেউ একজন হাবুডুবু খাচ্ছে। এটা তিনি চোখে দেখতে পারেন। দেখার পর তিনি ভাবলেন যে এটা আমি একটু নিজ চোখে দেখে নিই। তখন 4 জনের হাতে 4টা হারিকেন ছিল। ওই আব্দুল হামিদ চাচা তিনি হারিকেনটা নিয়ে পিছিয়ে চলে আসেন, যার কারণে সামনের 3 জন আর বুঝতে পারেনি যে আব্দুল হামিদ চাচা ওনাদের সাথে নেই। তখন তিনি ওই হাবুডুবু খাওয়া ওই যে মাছগুলোর সাথে আসার পরই তিনি দেখতে পান যে ওগুলো কোনো মানুষ নয়, ওগুলো 2টা মাছ। তবে মাছগুলো এত বিশাল আকৃতির মাছ যেগুলো তিনি জীবনের প্রথম দেখতে চলেছেন। এবং অবাক করার বিষয় ছিল আরও একটি গাছের টোম ছিল ওইখানে, যেটা গাছের একটা গুড়ি, ওই গুড়িটা ওই মাছগুলোর পাশে ছিল। তিনি তখন ভাবেন যে কী ব্যাপার, এত পুরনো একটা গাছের গুড়ি এবং এই বড় বড় 2টা মাছ এভাবে পানির মধ্যে লাফাচ্ছে কেন, তাদের কি হয়েছে? তখন আব্দুল হামিদ চাচা তিনি এই বিষয়টাতে তিনি একটু জ্ঞান লাভ থাকার কারণে তিনি বুঝতে পারলেন যে এটা হতে পারে কোনো অবয়ব বা কোনো পানির থাকা কোনো দেও হতে পারে, কেননা পানিতে দেও আছে এটা কিন্তু সত্যি। তিনি দেও ভেবে ওইটাকে আর ধরতে যান না। তিনি ভাবেন যে যদি সামনের 3টাকে ডাক দিই তাহলে কিন্তু ওই মাছগুলোকে তারা ধরতে চাইবে। তখন তিনি ভাবলেন যে না, তাদেরকে ডাক দিতে হবে না, আমি চলে যাই এখান থেকে। যেই না তিনি এখান থেকে উঠেন তখনই তিনি ওই পিছন দিক থেকে যে শব্দটা আসছিল ওইটা আরও বেড়ে যায়। উনি আবারও পিছন দিক থেকে তাকানোর পর যিনি দেখতে পান যে ওটা 2টা মাছের চোখ থেকে আগুন বেবে পড়ছে এবং ওই গাছের টুমের মধ্যে কেউ একজন বসে আছে। তিনি এটা দেখতে পান নিজ চোখে। দেখার পরই তিনি ওইখান থেকে এক দৌড় দিয়ে তারা 3 জনের কাছে চলে যান। গিয়ে তিনি তখন সত্যি বলে দেন যে ওখানে কিছু একটা অশরীরী বসে আছে। তখন তিনি একটা বড় রকমের ভুল করে ফেলেন, যেটা হচ্ছে উনি যখন 3 জনের কাছে গিয়ে বলে দেন তখন ওই 3 জন মিলে হাতে লাঠি নিয়ে ওইখানে চলে আসে। তারা ভাবলো যে কেউ হোক এটাকে আজকে মেরে ছাড়বো। তখন তারা যেটা করে আর কি, তারা 3-4 জন হাতে লাঠি নিয়ে, তবে ওই চাচা কিন্তু হাতে লাঠি নেননি, তারা 3 জন হাতে লাঠি নিল। তারা 3 জন ছিল একটু ইয়ং বয়সের, 30-35 বছর বয়সের ছিল। ওই 3 জন মিলে কি করলো, ওই লাঠি নিয়ে ওইখানে চলে যায়। তখন উনি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন যে আব্দুল হামিদ চাচা যখনই তারা 3 জন ওই লাঠিটা দিয়ে ওইটার উপর আঘাত করবে তখন তারা হাতের শক্তিটা হারিয়ে ফেলে, তাদের হাত আর এগোচ্ছিল না। এই দেখে আব্দুল হামিদ চাচা দৌড় দিয়ে তাদের কাছে গেলেন। গিয়ে দেখতে পান যে মাছগুলো ঠিকই নাড়াচাড়া করছে এবং তাদের হাতে হারিকেন, হাতটা শক্ত হয়ে আছে এবং যে হাত দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল ওই হাত কোনোভাবেই লড়ছে না। এই দেখে এখানে তারা খুব ভয়ে কান্না করা শুরু করে দিল 3 জন। এদিকে আব্দুল হামিদ চাচা তিনি পড়ে গেলেন একটা মহামুসিবতে। তিনি ভাবতে লাগেন যে এখন কী করবেন, কিন্তু কোনো উপায় না পেয়ে তিনি ভাবলেন যে তারা 3 জনকে এখন ইতিমধ্যেই বাড়িতে নিয়ে যেতে হবে। তখন তিনি ওই 3 জনকে নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তারা রওনা দিল, কিন্তু ওইখান থেকে ফিরিয়ে আনাটা খুব কষ্ট হচ্ছিল। যেমনটা আব্দুল হামিদ চাচা যখন 3 জনকে টানছিলেন তখন ওই দিকে না আসে
ওই খালের দিকে তারা যাওয়া শুরু করলো। মানে তারা তিনজনকে ওই পানি থেকে কেউ একজন অশরীরীভাবে খুব জোরে জোরে টান শুরু করে দিল। এটা তিনি আব্দুল হামিদ চাচা তিনি দেখতে পান এবং দেখার পরপরই তিনি জোরে আল্লাহু আকবার বলে তিনি তাদেরকে আবারও টান শুরু করেন। তবে এক পর্যায়ে ওই তিনজনের যে হাতের টানগুলো ছিল ওইটা একটু হালকা হয়, তখন তিনি আরও একটু জোরে টান দিয়ে ওদেরকে ওইখান থেকে নিয়ে চলে আসে। আনার পর একটা নীরব আশ্রয়ে বসেন। তারা বসার পর দেখতে পান যে ওই তিনজনের হাত সোজা হয়ে আছে, কেউ হাত নাড়াতে পারছে না, এই অবস্থা। তখন হামিদ চাচা তিনি তাদেরকে বকতে লাগলেন, বললেন যে তোমাদেরকে না করেছিলাম এখানে না যাওয়ার জন্য, আমারই ভুল হয়েছে, আমি যদি তোমাদেরকে না বলতাম আজকে তোমাদের এই দিনটা দেখতে হতো না। তখন আর কি করার, তখন তাদেরকে নিয়ে বাড়িতে যেতে হবে। তবে এই দিনটা ছিল তাদের জন্য একটু অন্যরকম, কেননা এখানে যে দুইজনকে তারা নিয়ে এসেছিল তাদের ব্যবসা ছিল, যে ব্যবসায়ের কাঁচামালগুলো তারা ওই বড় বাজার থেকে তারা নিয়ে আসতেন। তো ওই বাজারেও আর যাওয়া হবে না, আর তাদের ব্যবসাটাও হবে না, এই বলে তারা ক্ষান্ত দেন যে এখানে আজকে আর ব্যবসা করতে হবে না। তো এইভাবে তারা বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে আসার পর দেখতে পারেন যে তাদের স্ত্রীরা দেখতে পান, বাড়ির লোকজন দেখার পর জিজ্ঞেস করা হলে বলে যে এরকম এরকম অবস্থা। তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় পরদিন, কিন্তু ফলপ্রসূ কোনো লাভ হয়নি। তাদের যে হাত, ওই হাতগুলো একবারে অবশ হয়ে গিয়েছে। তখন দৌড়াদৌড়ি করতে করতে 1-1.5 বছর পর প্রায় একটা ভালো কবিরাজের দেখা পেয়ে ওই তিনজনের হাত ঠিকঠাক হয়, একবারে পুরোপুরি ভালো হয়ে পড়ে। তো এরকম ঘটনা কিন্তু আরও অনেক মানুষের সঙ্গেই ঘটে গিয়েছে, যে এই পানির নিচে দেও নিয়ে। পানির নিচে দেও আছে এটা কিন্তু সত্যি, তবে এটা যে দেখেছে সে এটার গভীরতা এবং ভয়াবহতা অনুভব করতে পারবে। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের প্রথম ঘটনা। এখন আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনা, ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, যেটি একটি ভয়াবহ কালো জাদুর রূপ নিতে চলেছে। প্রিয় লিসেনার্স, ইতিমধ্যেই একটি কথা আপনাদের মাঝেও বলতে চাইব যে প্রথম ঘটনাটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে আজকের এই নতুন এপিসোডটি সবার কাছে শেয়ার করে জানিয়ে দিন। এবং অবশ্যই আমাদের সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমরা ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো এই মুহূর্তে আর দেরি না করে আমরা যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনাটিতে। আজকের যে দ্বিতীয় ঘটনাটি, সেই ঘটনাটি খুব ইন্টারেস্টিংভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি, এবং এই ঘটনাটি একটা ইন্টারেস্টিংয়ের রূপ নিতে চলেছে, যার কারণ হচ্ছে এটি একটি কালো জাদুর ঘটনা। এই ঘটনাটি ঘটে যায় ময়মনসিংহ জেলার একটি গ্রামে, যে গ্রামের নাম মোহনাপুর। ওই মোহনাপুর গ্রামের মধ্যে শোনা যেত আগে অনেক মানুষের কালো জাদুর ঘটনা, এবং এখানে অনেক ব্ল্যাক ম্যাজিকের ঘটনা দিয়ে মানুষ অত্যাচারিত এবং নিপীড়িত অনেকভাবেই কিন্তু মানুষের সাথে অন্যায় অত্যাচার করা হতো। হ্যাঁ, এটি হচ্ছে আজকের এপিসোড। প্রিয় লিসেনার্স, এই যে কালো জাদুর ঘটনা, আপনারা যারা এই বিষয়ে জানেন বা বুঝেন তারাই কিন্তু এর ভয়াবহতা এবং গভীরতা টের পাবেন। ঘটনাটির সময়কাল আজ থেকে অনেক দিন আগের ঘটনা, এটি প্রায় 2008 সালের ঘটনা। উক্ত ঘটনাটি শেয়ার করেছেন অমিত ভাই। ওনার ভাষ্যমতে এই ঘটনাটি ঘটে যায় ওনার এলাকার এক প্রতিবেশীর সাথে, যে প্রতিবেশীর বাড়িতে ওনারা কয়েকদিন পরপরই বেড়াতে যেত। বিশেষ করে যখন বড়ইয়ের সিজন আসতো, তখন বড়ই খাওয়ার জন্য ওই বাড়িতে মানুষ প্রচুর ভিড় করতো। এই বাড়িতে 4-5টা বড়ইয়ের গাছ ছিল, যেগুলোর মধ্যে খুব মিষ্টি মিষ্টি বড়ই হতো। কেউ কেউ কিনে অথবা কেউ ওনাকে বলে বড়ই পেরে নিয়ে আসতো। তখনকারই সময়টা ওনার 2টা মেয়ে ছিল এবং অনেক সম্পত্তি ছিল, যার কারণে ওনার যে মেয়েগুলো ছিল ওইগুলোকে বিয়ে করার জন্য অনেক খান থেকেই পাত্ররা আসতো, সম্বন্ধ আসতো, তবে তারা রিজেক্ট করে দিত, কেননা বর পছন্দ হয় না, এটা হয় না, ওটা হয় না, মিলে না, যোগ্যতা হয় না, এরকম আর কি। তখন এমনই অবস্থা চলতে থাকে
ওনার বড় মেয়ের সাথে। ওনার বড় মেয়ে প্রায় তখন অনেক বড় হয়ে গিয়েছিল, তার বয়স প্রায় 17 বছর কি 18 বছর হয়ে গিয়েছে। এমত অবস্থায় ওই গ্রামের শেষ কিনারায় একটা বাড়ি ছিল। ওই বাড়িটার মধ্যে একটা সম্ভ্রান্ত পরিবারের একজন লোক ছিলেন। ওনার একটাই ছেলে ছিলেন, তবে ছেলেটা বেশি ভালো ছিল না, উল্টাপাল্টা নেশাপানি করতো। ওই ছেলেটাই বিয়ের জন্য আর কি ওই বাড়িতে আসেন। তবে এখানে আমি একটা কথা আপনাদের মাঝে বলতে চাচ্ছি যে যার সঙ্গে ঘটনাটি ঘটে গিয়েছে ওনার নামটা আমি আপনাদের কাছে বলতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এর কারণ হচ্ছে যার সাথে ঘটনাটি ঘটে গিয়েছে তিনি ওনার নাম বলতে নিষেধ করেছেন। যেহেতু নামটা বললে ওনার নামটা ছোট হয়ে যাবে, তার কারণে নামটা আমি বলছি না। তো যাই হোক, ওই যে বিয়ের কথাটা আসছিল, তখন ওই বিয়ের সম্বন্ধ ওই ছেলের বাবা নিয়ে আসে ওই বাড়িতে। তখন সময়টা ছিল বৈশাখ মাস। ওই বৈশাখ মাসে তখন ওই দুইটা মেয়ের বাবা কাজ শেষ করে তিনি বাড়িতে আসেন প্রায় দুপুরবেলা। ওই দুপুরবেলা খাওয়ার জন্য যখন বাড়িতে আসার পরেই তিনি দেখতে পান বাড়িতে 4-5 জন মেহমান। কী ব্যাপার, মেহমান কেন বাড়িতে? তখন ওনার স্ত্রী বললেন যে ওনারা সম্বন্ধ নিয়ে এসেছেন আমাদের প্রিয়ার ব্যাপারে। তখন বলেন যে সম্বন্ধ নিয়ে এসেছে, ভালো কথা, বাড়ি কোথায় ওদের, আমি তো দেখিনি এখনো। তখন তিনি ঘরে ঢুকেই দেখতে পারেন যে ওনার এলাকার শেষ কিনারের হাফিজউদ্দিন নামক একজন ব্যক্তি। দেখতে পেরে সালাম দিল। সালামের উত্তর দেওয়ার পর জিজ্ঞেস করা হলো যে আপনি এখানে কেন? তখন উত্তরে তিনি বললেন যে আপনার মেয়ের জন্য একটা সম্বন্ধ নিয়ে আসছি, মানে আমার ছেলের জন্য। তখন ওই লোকের এমন একটা মাথা অবস্থা ছিল যে উনি এখন কাজ করে এসেছে, ওনার মাথা ঠিক নেই এমনি, আর তাছাড়া তিনি এখন মেয়েকে বিয়ে দিবেন না, এটা হচ্ছে ওনার আসল কথা। তখন তিনি বাজেভাবে রিয়্যাক্ট করেন। তিনি বলেন যে যাও তো এখান থেকে, বললাম কোনো বিয়ে দেওয়া হবে না। একটু সম্পদ দেখলেই মানুষের যেমন জ্বলে ওঠে, মেয়েকে বিয়ে করানোর জন্য এখান থেকে সম্বন্ধ, এসব আর ভালো লাগে না। এই বলে তিনি অনেক খারাপ ব্যবহার করেন ওই লোকটার সঙ্গে। তখন ওই লোকটা, ওই সম্বোধন নিয়ে আসা লোকটা, তার স্ত্রী, তার ছেলে, এই যে খারাপ ব্যবহারটা তারা শুনতে পায়, এবং শুনতে পারার পর তারা মাথা নিচু করে ওইখান থেকে চলে যায়। তখন চলে যাওয়ার সময় ওই লোকটার বউটা বলেছিল, মানে মহিলাটা বলেছিল যে আপনি কিন্তু এই কাজটা একদম ঠিক করেননি, আমাদের মতো মানুষকে এভাবে বকাঝকা করে, এবং আপনার এই মাসুলটা দিতেই হবে। তখন এই বলে তারা 3 জন চলে যায়। তখন মেয়ের বাবা মেয়েকে বলছিল যে দেখ, তোদের এখনও বিয়ের বয়স ভালো করে হয়নি, আর তাছাড়া মানুষ যেভাবে আসছে সে মনে হচ্ছে যে তোদেরকে বিয়ে দিয়ে দিতেই হবে। তো ভালো পাত্র আমি খুঁজি, যদি পাই তাহলে বিয়ে দেব, তাছাড়া বিয়ে দেব না। তখন এই বলে তিনি খাওয়া দাওয়ার পর তিনি গেলেন ধান খেতে। ধান ক্ষেত কাজ করছেন। এমত অবস্থায় ওই বৈশাখ মাসটা শেষ হয়ে যায়। যখন তিনি ওই ধান ক্ষেতের যে ধানগুলো ছিল, খের ছিল, ওইগুলো সব যখন সংশোধন এবং সুরক্ষায় নিয়ে চলে যাওয়া হয়, তখন আর কোনো কাজ নেই, তখন উনি ফ্রি। কিন্তু তখনই উনি একটা সময় পরিলক্ষিত দেখতে পারেন, যে সময়টা ছিল যে ওনার যে পরিবারের যে আর্থিক অবস্থাটা এটা অসচ্ছল হয়ে আসতে থাকে, এবং ওনার যে মেয়েগুলো ছিল ওইগুলো ছিল খুব ফুটফুটে, তবে তাদের চেহারা কেমন একটা বিকৃতি করছে, তাদের পরিবারের সকলের স্বাস্থ্য কমে যাচ্ছে, এটা তিনি দেখতে পারেন। দেখার পর তিনি ভাবেন যে কী ব্যাপার, এমন কেন হচ্ছে, এমন তো হওয়ার কথা না। তিনি হাসপাতালে যান, ওষুধ আনেন, সবগুলো কাজ ঠিকঠাক মতো করছেন, কিন্তু কোনো রকমের কাজই কোনোভাবে হচ্ছে না। তখন কত বনাজি ওষুধ এবং ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খান, কিন্তু ফলপ্রসূ কোনো লাভ নেই। তিনি ঘুরতে এভাবে 1টি বছর চলে যায়। তখন ওনাদের মেয়ের যে অবস্থা হয়ে গিয়েছিল, শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, তবে খাওয়া দাওয়া ঠিকই চলছিল, কিন্তু কারো স্বাস্থ্য আর ঠিক হচ্ছিল না। তখন এই নিয়ে চাচাটা খুব মহা মুশকিলে পড়েন, এবং ওনার কাজ করার ক্ষমতাটা ওনার কমে যাচ্ছিল।
এমত অবস্থায় ওনার যে বোন ছিল, ওই মেয়েগুলোর যে ফুফু ছিল, তারা বাড়িতে আসে বেড়ানোর জন্য। তিনি দেখতে পান তার ভাই এবং ভাইস্তেরার অনেক খারাপ অবস্থা। জিজ্ঞেস করা হলে তারা কিছুই বলতে পারে না। তখন ওই ফুফুগুলো, তারা তখন দুজন আসছিলেন। তারা এই বিষয়টাতে তারা খুব পারদর্শী ছিলেন যে যদি কোনো বান বা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করা হয়ে থাকে, তাহলে মানুষের এরকম পরিবর্তন হতে পারে, আকস্মিক পরিবর্তনটা। ওনারা বুঝতে পারেন যে ওনার ভাইয়ের সাথে কীরকম ঘটনা ঘটছে। তখন বাইকে এক সাইডে ডেকে নিলেন, নিয়ে বললেন যে কি ব্যাপার, তোর দুইটা মেয়ে এরকম শুকিয়ে যাচ্ছে কেন, এবং পরিবারের কি হাল হচ্ছে তোর? উত্তরে বলে যে আমি জানি না তো, আমি কত ডাক্তারের কাছে যাচ্ছি, তবু কোনো রকমের কাজ হচ্ছে না, কি করবো বুঝতে পারছি না। তখন ফুফু দুইজন মিলে পরামর্শ দেন যে শোন, কোনো ডাক্তারের কাজ হবে না, কোনো মানুষেও কাজ হবে না, এটা খুব খারাপ একটা লক্ষণ হতে চলেছে। আচ্ছা তুই একটা কথা বলতো, তোর সঙ্গে কি কোনো রকমের খারাপ ঘটনা বা কারোর সাথে বেয়াদবি বা কারোর সঙ্গে ঝগড়াঝাটি এরকম হয়েছে কি? উত্তরে বললেন কই না তো, এরকম তো কোনো হয়নি আমার সঙ্গে কোনো ঘটনা। তখন বললেন যে ভালো করে মনে করে দেখ, তোর তো এখন বড় মেয়ে হয়েছে, বিয়ে দেওয়ার, এই বিয়েটি নিয়ে কোনো সমস্যা হয়েছে কি? তখন তিনি বরাবরের মতো বললেন যে বিয়ে নিয়ে তো কয়দিন পরে পরে একটু কথাবার্তা হয়, তবে কয়দিন আগে একজন আসছিল, তখন আমি কাজ করে আসছিলাম, বৈশাখ মাসের ধানগুলো ওইগুলো আর কি ফেলে দিয়ে আসছিলাম। খুব ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে আসার পর দেখি এখানে মেহমান এসে হাজির। তখন তাদের সঙ্গে একটু রিয়েক্ট করেছি বাজেভাবে। তখন ফুফুরা মানে ভাবছেন যে হতে পারে তারা কোনো রকমের কাণ্ডকলাপ ঘটিয়েছে, এরা না হোক অন্য কেউ কিন্তু হতেও পারে। যার কারণে এখন আমাদের যা করণীয়, আমাদের কোনো এক ভালো তান্ত্রিক কাছে যেতে হবে, যাওয়ার পর আমাদের জানতে হবে যেটা কেন হচ্ছে এবং কী এর করণীয়। তখন ওই বাইটি বলেন যে তান্ত্রিকের কথা তো আমার এখনো মনে হচ্ছিল না, ভাগ্য ভালো তোমরা মনে করেছো। এই বলে তারা তারা তাদের যে পরিবারের দুজন মেয়ে, তারপর ভাই এবং বোন, তারা 4 জন এবং 2 জন ফুফু, 6 জন মিলে একটা তান্ত্রিকের উদ্দেশ্যে তারা বাড়ি থেকে রওনা দেন পরদিন সকালবেলা। তান্ত্রিকের বাড়ি ছিল অনেকটা দূরে, যেতে যেতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। তান্ত্রিকের কাছে যাওয়ার পর তারা তান্ত্রিকের পাশে গিয়ে বসেন। বসার পর তান্ত্রিক তখন একটা ধ্যানে ছিলেন। তান্ত্রিকের ধ্যান ভেঙে যায় তারা বসার পরেই, কিন্তু তান্ত্রিক জিজ্ঞেস করেন যে কী ব্যাপার, কী হয়েছে, তোমরা এই অসময়ে কেন? তখন ওইখানে একজন ফুফু, তিনি সব ঘটনা খুলে বললেন যে এরকম এরকম অবস্থা, এখন আমাদের কি করণীয়। তখন ওই তান্ত্রিক বললেন যে হ্যাঁ, দেখতেই তো পারছি তারা সবাই শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আচ্ছা দেখি তো তোমাদের এদিকে একটু তাকাও। তখন 2টা মেয়েকে যখন তান্ত্রিকের দিকে তাকানো হলো, তাকানোর পরেই তান্ত্রিক বলে উঠল যে সর্বনাশ, এতটা কাল নেমে আসছে তোর 2টা মেয়ের দিকে। এই কথা শুনে তারা সবাই হিউড়ে উঠল, বলল যে কী ব্যাপার, কেন, কি হচ্ছে? তান্ত্রিক তখন বলে ওঠে যে তোর পরিবারের সকলকে বান মারা হয়েছে। হায় হায়, সর্বনাশী ব্যাপার, কে করলো এটা? তান্ত্রিক তখন বলল যে কে করেছে এটা তো বলা মুশকিল, তবে খুব বড় একটা বান মারা হয়েছে। আর এসেছিস যখন ভালো সময় এসেছিস, আমি এখন কিছু একটা করলে করতেও পারি, তবে এটা যে করেছে এটা কিন্তু খুব খারাপ একটা বান মেরেছে, যেটা মানুষ মারা যাওয়ার পর কবরস্থান থেকে লাশের যে একটা অংশ বিশেষ থাকে কাফনের, ওইটা দিয়ে করা হয়, যেটা খুব মারাত্মক হয়ে থাকে। তান্ত্রিকের এমন কথাবার্তা শুনে সবাই আতঙ্ক হয়, কিন্তু ততক্ষণও কোনো লাভ নেই, সবাই যে মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে। তখন তান্ত্রিক বলে যে তোমরা সবাই এখানে বসো, আমি একটু ভিতর থেকে আসছি। তখন তান্ত্রিক মশাই তিনি ভিতরে গেলেন, যে 4টা তাবিজ নিয়ে আসলেন। ওই তাবিজগুলো তখনই ও
চারজনের হাতে পরিয়ে দেন। দেওয়ার পর বললেন যে তাবিজগুলো কোনোদিন খুলবা না, তবে এখন আরও কাজ আছে বাকি, যেগুলো করার পর তোমরা এখন একটু ওই বানটা কাটতে পারে। তান্ত্রিক যজ্ঞে বসলেন। যজ্ঞে বসার পর তিনি বললেন যে মানে কিছুক্ষণ আর কি, কিছুক্ষণের জন্য যজ্ঞে বসলেন। বসার পর তিনি বললেন যে না, এখন হচ্ছে না, রাত্রিবেলা করতে হবে। এখন আমি যে জিনগুলোকে ডাকছি ওই জিনগুলো আসছে না, জিনগুলো রাত্রিবেলা আসবে, রাত্রিবেলা তোমরা এসো। তখন কি ব্যাপার, এত দূরের একটা রাস্তা যেখানে যেতে যেতে লাগে প্রায় 5-6 ঘন্টা, খুব ভিতরে রাস্তা ছিল, আবার ওইখানে নদী পার হয়ে যেতে হয়। তখন বললো যে কী ব্যাপার, আপনি কি বলছেন, আমরা যদি এখন বাড়িতে চলে যাই তাহলে তো আমরা ফিরতে ফিরতে মানে রাত্রি মধ্যরাতে আমরা আসতে পারবো না। তো তখন ওই তান্ত্রিক বলল যে তাহলে আমার এখানে থাকো তোমরা, আর রাত্রিবেলা তোমাদেরকে আমি দেখবো কী করা যায়। এই বলে তাদেরকে রাখানোর পর ওই তান্ত্রিক তার ঘরে যজ্ঞে বসে, এবং তারা বাইরে একটা গেস্টের রুম ছিল, ওই রুমের মধ্যে তারা বসে থাকে। বসতে 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 প্রায় 12টা বেজে গিয়েছে। 12টার সময় যখন তান্ত্রিকের কাছে যাওয়া হয়, গিয়ে বলে যে এখন না, আর একটু পরে করতে করতে রাত যখন 3টা বেজে যায়, ওই 3টার সময় ঘটায় একটি ভয়াবহ কাহিনী। রাত তখন 3টা, তান্ত্রিক তখন ঘর থেকে বেরিয়ে আসার পর দেখতে পারে যে তারা সবাই ঘুমাচ্ছে। একটা জোরে ডাক দিল, এক ডাক শুনে সবাই চকমকিয়ে উঠে পড়লো। ওঠার পর সবাই তান্ত্রিককে সালাম দিল। দেওয়ার পর তান্ত্রিক বলল যে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। তখন 4জন মিলে ওই তান্ত্রিকের পিছন পিছন চলে যায়, আর 2জন ফুফু ওইখানে ছিল। দেন তারা কিছু কথা বলছিল না, তবে এখানে একটা গড়বড় হচ্ছিল। গড়বড়টা ছিল ওই তান্ত্রিক 4জনের হাত চেক করলেন। হাত চেক করার পর সবাইকে বললেন যে সবার চোখের 1 ফোঁটা করে পানি লাগবে, এবং সবাই যে কোনো একটা উপায়ে কান্না করেন, এবং 1 ফোঁটা করে সবাই পানি দেন ওই তান্ত্রিকের হাতে। ওই তান্ত্রিকেই কিন্তু ওই চোখের পানিগুলো দিয়ে করে আরেকটা কুফরি, যে কুফরিটা করার পর তারা ভালো হয়ে যায়। তখন অনেকক্ষণ ধরে এইটা চলাকালীন সময় যাচ্ছিল। হঠাৎ করে তাদের মনে হলো যে 4জনের সঙ্গে এই কুফরিটা ঘটে গিয়েছিল। ওই 4জনের মনে হলো যে তাদের শরীর থেকে কিছু একটা বেরিয়ে গিয়েছে। তখন তারা 4জন মানে সেন্সলেস হয়ে পড়ে ওইখানে, এবং ওই 2জন ফুফু দেখতে পারে। দৌড় দিয়ে আসার পর তান্ত্রিক বলল যে ধরবে না, কেউ ধরবে না। বলে ঠিক আছে, ধরবো না। তবে তারা দাঁড়িয়ে থাকে। তান্ত্রিক যজ্ঞ শেষ করার পর তাদের জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফেরানোর পরেই তারা দেখতে পারে যে নতুন একটা পৃথিবীতে যেমন তারা আসার পর ওই ফুফুকে দেখার পরেই কিন্তু ফুফুকে বলেন আমরা কোথায়, কি ব্যাপার, তোমরা কি জ্ঞান হারানোর সঙ্গে সঙ্গে স্মৃতিও হারিয়ে ফেলেছো? কিন্তু তখন না, তারা বুঝতে পারে যে তারা তান্ত্রিক কাছে আসছিল, তবে অজ্ঞান হয়ে যাওয়ার কারণে তারা একটু আউট হয়ে যায় আর কি। তখন ওইখানে ওই তান্ত্রিক কিছু মন্ত্র পড়ে দিলেন এবং কিছু তাবিজ দিলেন, আরও ওইগুলো তারা পড়লেন। পড়ার পর তান্ত্রিক বলল যে এখন তোমরা স্বাধীন, তোমাদের আর কোনো ক্ষতি হবে না, তোমরা এখন শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যাবে। তখন ঘটনা কিন্তু এখানেই শেষ হয়ে গেলে পারত, কিন্তু না, ঘটনা যে আরও অনেক ঘটার বাকি, সেটা শুনতে তখন বুঝতে পারবে। ওই দিন যখন তারা বাড়িতে চলে আসার পর তারা দেখতে পারে যে তারা ওই দিন থেকে কিন্তু 1টা মাস যাবৎ তাদের শরীরের যে পরিবর্তনটা আকস্মিকভাবে এটা ভালো হচ্ছে, আগের মতো হচ্ছে। এটা দেখতে পেয়ে সবাই খুশি। এভাবে চলতে চলতে যখন 1 মাস, 1.5 মাস, 2 মাস চলে যায়, 2 মাস পর তারা ভাবে যে কে করলো এই কাজটা। যেহেতু এই তান্ত্রিক বাবা খুব ভালো একজন কবিরাজ, তিনি হয়তো এই সন্ধান দিতে পারবেন যে কে এরকম কাজটা করেছিল। তখন ওই তান্ত্রিকের নিকট আবারও যাবেন বলে তারা সিদ্ধান্ত নেন।
তো ওই দিন গিয়েছিল বিকেলবেলা, যেতে যেতে প্রায় রাত হয়ে গিয়েছিল, যেহেতু ওই রাত্রিবেলা তিনি যজ্ঞে বসেন আর কি। রাত্রিবেলা গেলেন, গিয়ে তান্ত্রিককে ডাকলেন। ডাকার পর তান্ত্রিক খোলার পর দেখতে পারেন যে এরা আবারও আসছে আজকে। কী ব্যাপার, কী হয়েছে, আজকে কোনো সমস্যা হলো নাকি? না, আজকে কোনো সমস্যা হয়নি, তবে আজকে একটা সমস্যার সমাধান আপনার কাছ থেকে আমরা জানতে এসেছি। কী ব্যাপার, কী সমস্যার সমাধান? তখন তারা তান্ত্রিককে খুলে বলল যে দেখুন, আপনি তো আমাদেরকে এই কালো জাদু বানটা থেকে আমাদেরকে মুক্ত করেছেন, তো আপনি হয়তো বলতে পারবেন যে আমাদেরকে কে এরকম জাদুটা করেছিল। আমরা তাকে শাস্তি দিতে চাই, আমাদেরকে কম ভুগিয়েছে নিয়েছে। তখন তান্ত্রিক বলে যে হ্যাঁ, এটা করতে পারো, তবে এটা করার পর কিন্তু তোমরা তার উপর কোনো ক্ষতি করতে পারবে না। তবে আমি কিন্তু কোনো রকম ক্ষতির কাজ করি না, মানুষকে উপকার করার জন্য উপকার করি আর কি। আমরা ঠিক আছে, আমরা তাদেরকে পুলিশে দেব, যাতে করে তারা এরকম কাজ আর দ্বিতীয়বার কোনো মানুষের সাথে না করে। তখন তান্ত্রিক বলল 2 দিন পরে আসো তোমরা। 2 দিন পরে যখন আবারও যাওয়া হয় তান্ত্রিকের বাসাতে, যাওয়ার পর তান্ত্রিক তাদের হাতে একটা পানির বোতল দেন। ওই বোতলের ভিতরে ছিল একটা পোকা, তবে এটা পোকা বলা যাবে না, এটা এমন একটা পোকা ছিল যেটা ওই তান্ত্রিকের হাতে করা পোকা। এই পোকার রহস্যটা কিন্তু তান্ত্রিক ওদেরকে বলেনি, তবে এটা বলেছে যে কালকে এই পোকাটা অদৃশ্য হয়ে যাবে। এটা কি আসলেই কোনো পোকা ছিল? আচ্ছা, যাই হোক, এই পোকাটার আগে তিনি বলেছেন যে এই পোকাটা তোমার বাড়ি থেকে ছাড়ার পর যার বাড়িতে গিয়ে এই পোকাটা চুম্বন ফেলবে সেই বাড়িটা থেকেই তোমাদেরকে কুফরি করা হয়েছে। তখনই ওই পোকাটাকে সকালবেলা ছাড়া হয়। পিছনে 2 জন মিলে ফলো করছে পোকাটা কোথায় যাচ্ছে। যেতে 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 অনেক দূরে চলে যায় একটা পাহাড়ের ভিতরে। ওই পাহাড়ের ভিতরে একটা গুহা রয়েছে, ভয়ানক দেখাচ্ছিল সব পরিপাটি। ওই গুহার ভিতর যখন তারা প্রবেশ করার পরই তারা দেখতে পারে যে এখানে একটা বৃদ্ধ লোক বসে আছে, তান্ত্রিক মতো দেখাচ্ছে। তিনি গিয়া সালাম দেওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার, কোনো কাজ করতে হবে? তখন তারা বললেন যে না, কোনো কাজ করতে হবে না, তবে আপনি তো আমাদের খুব সর্বনাশ একটা করে ফেলেছেন। বলুন, 1, 1.5, 2 মাস আগে কেউ কি আপনার কাছে এসেছিল এরকম একটা বান মারার বিষয়ে? তখন প্রথমত ওই কবিরাজটি বলে না, সে চেপে যায় কথা। সে বলে না না, কে আসবে আমার কাছে, কেউ আসেনি। তখন ওই কবিরাজের মুখ থেকে কথা বের করার জন্য তারা একটু অন্য রকমের একটা সিস্টেম উপলব্ধি করে, যেটা হচ্ছে তারা ওই পুলিশের বই দেখায় এবং তাদের হাতে করে একটা কাগজ নিয়ে গিয়েছিল, এবং ওই কাগজটার মধ্যে তারা একটা বানিয়ে একটা চিঠি বলেছিল। এটা শোনার পরই তান্ত্রিকটি ভয় পেয়ে সে সব ঘটনা খুলে বলে দেয়। সে বলল যে পাশের গ্রামের এক যুবক এবং তার বাবা মাকে নিয়ে আসছিল এবং বলেছিল যে অমুক জায়গার এদেরকে ধ্বংস করতে হবে। তখন আমি তাদেরকে বলি যে একটা লাশ, যে লাশটা গত বছর পূর্ণিমার রাতে মারা গিয়েছে, এবং এই পূর্ণিমার রাতে ওই লাশটার শরীর থেকে একটা কাপড়ের 1 টুকরা কাপড় নিয়ে আসতে হবে এবং এটা দিয়ে আমি কুফরি করব। তখন তারাও 1 টুকরা কাপড় নিয়ে আসলো এবং আমি কুফরি করি। এই কুফরির প্রভাবে মানুষ 3 মাসের বেশি বাঁচতে পারে না, মানুষ মারা যায়। তখন তারা 4 জনের উপরে কুফরি করতে বলেছিল আমাকে। তখন আর তাদের বুঝতে বাকি রইল না যে তারা এই 4 জনের উপরে কুফরিটা করেছিল। তখন তান্ত্রিক মাফ চাইলো, বললো যে আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। তখন তারা বললো যে আপনাকে না হয় মাফ করবো, তবে যারা এই কাজটি করেছে তাদেরকে আপনি ধরিয়ে দিন। তখন তাদের ঠিকানা বলে দেওয়া হয়। তাদেরকে গিয়ে ধরার পর তাদেরকে পুলিশে দেওয়া হয় একটা ভিত্তিহীন একটা অভিযোগের কারণে, এবং এটা সত্যতা প্রমাণিত হয়ে তারা আসামি হিসেবে সাব্যস্ত হন। এবং এভাবেই এই ঘটনাটির সূত্রপাতটি
শেষ হয় এবং তারাও সুখে শান্তিতে আবার জীবনটাকে গড়ে ওঠেন। এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। এখন আমরা চলে যাব আমাদের সেই ভয়ানক তৃতীয় ঘটনাটিতে, যেটা আপনাদের অনেকটা ভালো লাগবে। আমি শুরু করছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। এই মুহূর্তে আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার্স। ওনার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। ওনার বাড়ি চাঁদপুর জেলায়। উনি চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, যেটি একটি দিঘি কেন্দ্রিক ঘটনা। তো ইনি বর্তমানে সৌদি প্রবাসী। উনি সৌদি আরব থেকে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। উনি আমাদের ভোট এফএমের অনেক বড় একজন শ্রোতা। আজকের ঘটনাটির স্থান চাঁদপুর জেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদি গ্রাম। আর এই ঘটনাটি তিনি শুনেছেন ওনার নানার মুখ থেকে। তো এই ঘটনাটি যে ঘটেছিল, এটি ওনার নানার দাদা যে ছিল, এটি বহু আগের ঘটনা। তো উনি সময়টা যে উল্লেখ করেছেন, এটা প্রায় 1850 থেকে 1860-এর মাঝামাঝি একটা সময় হবে। তার মানে এটি অনেক আগের একটি ঘটনা। আর বর্তমানে ওনার নানার যে বাড়িটা ছিল, ওই বাড়িটা এখন যে আছে, ওই বাড়িটা আগে একসময় হিন্দু বাড়িদের মানে হিন্দু মানুষরা ওইখানে বসবাস করত। আর ওনার নানার যে বাড়ি, ওই বাড়ির নাম হচ্ছে প্রদানিয়া বাড়ি। তবে প্রদানিয়া বাড়ির নামটা হলেও সবাই রামরা বলে ওই বাড়িটাকে চেনে থাকে, এক নামে সবাই চিনে থাকে। আর ওই রামরা বাড়িটির পাশে একটি দিঘি আছে। ওই দিঘির যে 3 পাশে ওই বাড়িটি অবস্থিত। তার মানে হচ্ছে দিঘির যে দক্ষিণ, পশ্চিম এবং পূর্ব, ওই দিকটি দিয়ে ওই বাড়িটি এখানে রয়েছে। এরই মধ্যে বাড়ির যে উত্তর পাশটা ছিল, ওই উত্তর পাশে ছিল একটি রাস্তা। ওই রাস্তা দিয়ে মানুষ, ওই গ্রামের সকল মানুষই শহরে আসা যাওয়া করে থাকত। তো এই দিঘি কেন্দ্রিক এই বাড়িটির নাম রাখা হয়েছে। তো চাঁদপুরে যে মানুষজন আসা যাওয়া করতো, তারা সবাই এই দিঘিকে এক নামে চিনত, রামরা দিঘি বলে। তবে এখানে অদ্ভুত বিষয় হচ্ছে যে চাঁদপুরের বেশ কিছু মানুষ এই দিঘির মধ্যে মানত করে দুধকলা দিয়ে, এবং তারা অনেক রকমের উপোস করে থাকে। মানে নানান ধরনের মানত, উল্টাপাল্টা কাজকর্ম ওই দিঘির মধ্যে চলেই থাকতো। এটা ওইখানের মানুষদের একটা বিশ্বাস আর কি। তাদের বিশ্বাসটা ছিল এমন যে ওইখানে যদি ভোগ বা মানত করা হয়, তাহলে তাদের ভালো হয় এবং মঙ্গলের জন্য তারা এরকম ভোগ বা এরকম মানত টানত করতে তারা ভালোবাসতো ওইখানে। এটা জাস্ট তাদের একটা বিশ্বাস। তবে এই বিশ্বাসের পিছনে একটি বড় রকমের ঘটনাও রয়েছে। উনি সেই ঘটনাটি আমাদের সাথে আজকে শেয়ার করেছেন। ঘটনাটির সময়কাল আগেই বলেছি, আনুমানিক প্রায় 1850 থেকে 60-এর মধ্যবর্তী একটি সময় হবে। কারণ জাহাঙ্গীর ভাইয়ের নানার দাদা, ওই দাদারাও তখন ছোট ছিল। তাহলে বুঝতেই পারছেন ঘটনাটি কত আগের ঘটনাটি হতে চলেছে। যাই হোক, ওই সময় ওই তাদের যে সময়টা ছিল, ওই সময় ওখানে সনাতন ধর্মের কিছু লোক গোষ্ঠীবদ্ধভাবে বসবাস শুরু করত। আর এখন যে রামরা দিঘিটি রয়েছে, এই জায়গাটা আগে ছিল একটি আবাদি এবং একটি ফসলি জমি। জমির পাশেই ছিল একটি হিন্দু বাড়ি এবং বেশ কিছু দূরে দূরে কয়েকটি হিন্দু বাড়ি ছিল ওইখানে। ওই প্রথম বাড়ির যে একটি হিন্দু বাড়ি ছিল, ওই হিন্দু বাড়ির যে একটি প্রধান কর্তা ছিল, ওনার নাম ছিল রামচন্দ্র। রামচন্দ্র অত্যন্ত দরিদ্র একজন মানুষ ছিলেন। তিনি অন্যের জমিতে হাল চাষ করতেন। ওনার বাড়িতে 2টা গরু ছিল। ওই 2টা গরু দিয়েই কিন্তু উনি মানুষের হাল চাষ করতেন, মানুষের ক্ষেত খামারে কাজ করতেন। তবে দেখা গেল যে মানুষের ক্ষেত খামারে হাল চাষ করানোর পর তারা তাকে একটা ছোট্ট একটি অংশ দিত, এবং ওই অংশটা সে ফলিয়ে সে তার নিজের যে বাড়ির যে রোজগারটা এবং যে খাবার দাবারটা সে ওইটা চালিয়ে নিতে পারত। আর রামচন্দ্রের নামেই কিন্তু এই দিঘির নামকরণটি করা হয়েছিল। যাই হোক, তখনকার সময়ে ওই যে সনাতন ধর্মের যে লোকগুলো ছিল, তারা ওই জায়গাতে চাষাবাদ করত। এখন যে জায়গাটা পুকুর হয়ে আছে, ওই পুকুরটাতেই তারা চাষাবাদ করে তাদের ফসল ফলাতো এবং নানান ধরনের কাজকর্ম এখানে করে থাকতো।
এমনকি আশেপাশে যে চাষাবাদের জমিগুলো ছিল তারা ওইগুলোতেও চাষবাস করত। তবে তাদের এখানে একটা মেজর একটা প্রবলেম ছিল, সেটি হচ্ছে তাদের পানির একটা ভয়াবহ সমস্যা ছিল। মানে তাদের ওই যে গ্রামটিকে তারা সনাতন ধর্মের লোকেরা একটা ছোট কলোনির মতো তৈরি করেছিল। তবে তারা এখানে গোষ্ঠীবর্গ হয়েই থাকতো। তখন তাদের আশেপাশে কোনো বিশুদ্ধ পানি খাবারের মতো বা গোসল করার মতো তেরকম কোনো পানি ওইখানে ব্যবস্থা ছিল না। অনেক দূরে যেতে হতো। বিশেষ করে ওই সনাতন ধর্মের লোকদের যে স্ত্রীরা ছিল, মেয়েরা ছিল, তাদের খুব কষ্ট করতে হতো ওই বিষয়টা, পানির বিষয়টা নিয়ে। কারণ রান্না করার জন্য পানি, গোসল করার জন্য পানি, তাদের কাপড় চোপড় দেওয়ার জন্য পানি, খাবারের জন্য পানি, তো সব কিছুর জন্যই এই নারীদেরকে অনেক দূরে যেতে হতো এবং ওই দূর থেকে পানিগুলো বোঝাই করে নিয়ে আসতে হতো, যেটা ছিল একটি অবর্ণনীয় দুর্ভোগের মতো। তখন এই কারণে এখানে যারা যারা মানুষ ছিলেন তারা চিন্তা করলেন যে এখানে তারা একটি পুকুর খনন করি। পুকুর খনন করার জন্য তারা সম্মিলিতভাবে একটি জমি নির্দেশনা করলো। সবাই একত্রিত হয়ে একটি জমি বাছাই করেন এবং ওই জমিটি বাছাই করার পর তারা সিদ্ধান্ত নিলেন যে এখানে তারা একটি পুকুর খনন করবেন। আর যেহেতু তারা বাইরে থেকে কোনো শ্রমিক আনতে পারবেন না, তার জন্য তারা নিজেরাই ওইখানে পুকুর খনন করার কাজে লেগে পড়েন। আস্তে আস্তে করে তারা নিজেদের শ্রম দিয়ে ওই পুকুরটা খননের কাজ শুরু করে দিলেন। এভাবে বেশ কয়েক সপ্তাহ পুকুরে কাজ করার পর এক পর্যায়ে যখন পুকুরটি তৈরি হয়ে গেল, তবে পুকুরটি তৈরি হওয়ার পরেই কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিচ্ছিল। তো সমস্যাটি হচ্ছে ওই যে পুকুরের যে পানি, ওই পানিটা বেশি দিন থাকতো না। কিছুদিন পর পরই পানি শুকিয়ে যেত ওই পুকুরের ভিতর থেকে। আর ওই পুকুরটিতে পানি যখন হতো তখন এই যে একটা বাচ্চা বা একটি 12-13 বছর বয়সী একটা বাচ্চার যে কমর সমান যে পানিটুকু হবে, ততটুকু পানি ওই পুকুরটিতে হতো। তবে এত কম পানির মধ্যে একটি বড় মানুষের কিন্তু ভালোভাবে গোসল করা হয় না বা তিনি ডুব দিতে পারেন না। এইরকম একটি সমস্যা ওইখানে দেখা দিল। তবে আশপাশে যে পুকুরগুলো ছিল ওই পুকুরগুলোতে কিন্তু এতটুকু পানিতেই পানি পুকুরের কানায় কানায় বড়ীভূত এবং অনেকটা সচ্ছল। তবে এখানের পানিটা খুব কম এবং মানুষের জন্য অনুপযোগী একটি পানি হিসেবে এটা দাঁড়িয়েছে। এই সমস্যাটা এখানে কেন হচ্ছে? তখন সবাই এখানে চিন্তা করলেন যে হতে পারে যে এই পুকুরের পানির লেয়ার কম, পুকুরটা গভীরতা কম থাকার কারণে এখানে পানি কম উঠছে, এরকম কিছু একটা হতে পারে। হ্যাঁ, হতে পারে, কিন্তু আসলেই কি তাই? না, আসলে কিন্তু তা ছিল না। সেটি জানা গেল কয়েকদিন পর জানা গেল আসল বিষয়টি কী ছিল। তখন এক রাতে রামচন্দ্র তিনি স্বপ্ন দেখেন। স্বপ্নটি দেখেন তিনি, ওনার সামনে আবছা কিছু ছায়ার মতো কোনো একজন মানুষ ওনাকে এসে বলছে যে, রামচন্দ্র, এই পুকুরের পানির সমাধান যদি চাস তাহলে তোর যে 2টা হালের গরু আছে, ওই 2টা গরুকে রাত্রিবেলা ওই পুকুর ঘাটে নিয়ে বেঁধে দিয়ে আসবি, তাহলে ওই পুকুরের পানি আর শুকাবে না। তারপর যখন রাত পোহালো, সকাল হলো, তখন রামচন্দ্রের ওই স্বপ্নটা ভুলে যায়। তখন ঠিক দ্বিতীয় দিন ওই স্বপ্নটা তিনি আবারও দেখেন। ওনাকে কেউ একজন এসে বলছিলেন যে তার গরু দুটিকে পুকুর ঘাটে নিয়ে বেঁধে দিয়ে আসার জন্য। কিন্তু সেদিন তার স্বপ্নে একটি কাজ করে। সে ওই যে আবছা ছায়ার মতো আসছিল, ওইটাকে সে মানা করে দিল। সে না সম্মতি জানালো যে তার গরু দুটাকে ওইখানে দেবে না। সে তাদেরকে বলে দেয় যে সে পুকুর ঘাটে গরু বেঁধে আসবে না, কারণ তিনি অত্যন্ত গরিব মানুষ। এই গরু দুটোই ওনার সম্বল। এই গরু দুটি দিয়ে অন্যের জমিতে হাল চাষ করে তারপর ওনার সংসার চালান। তো তিনি ভাবছেন যে এই গরু দুটাকে যদি তিনি ওই পুকুর ঘাটে বেঁধে দিয়ে আসে, এখন কথা হচ্ছে যদি গরু দুটার ক্ষতি হয়ে যায়
তাহলে ওনার সংসার চলবে কিভাবে? এজন্যই তার যে স্বপ্নটা ছিল, স্বপ্নে যারা যারা আসছিল তাদেরকে সে না সম্মতি করে দেয়। তাদেরকে গরু দেওয়া যাবে না এটা সে বলে দেয়। গরু দুটো দেওয়া তার পক্ষে সম্ভব নয়। শুধু তাই নয়, স্বপ্নের মধ্যে তার সঙ্গে তাদের অনেক কাটাকাটি হয়, মানে কথার অনেকটা কাটাকাটি হয়। তখন কথা কাটাকাটির একটা পর্যায়ে রামচন্দ্রের ঘুম ভেঙে যায়। আর যখন ঘুম ভাঙে তখন রামচন্দ্র ভাবেন যে হয়তো কোনো দুঃস্বপ্ন ছিল এটা, তাই তিনি আর তখন কিছু মনে করেননি, বা তখন তিনি ওই স্বপ্নটার কোনো গুরুত্বও দেননি। এইভাবে কিন্তু বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে পড়ে এবং তিনি ওই স্বপ্নটার কথা ভুলেও যান। তবে কিছুদিন পরেই যখন তিনি আবার রাত্রিবেলা ঘুমাতে গেলেন, ঘুমানোর পর তিনি একটি স্বপ্ন দেখলেন। ওই স্বপ্নটা ছিল যে বিশাল দেহী কয়েকজন অবয়ব তাকে স্বপ্নের মধ্যে এসে রাগান্বিতভাবে বলছে যে তোকে অনেকভাবে বলছিলাম যে তোর গরু দুটোকে আমাদেরকে দিয়ে দিতে, কিন্তু তুই কি করলি? তুই গরু দুটোকে দিলি না। এবার তোর অনেক বড় একটা ক্ষতি হবে, যাতে করে তোর এই ক্ষতির মধ্য দিয়ে অন্যান্য মানুষের অনেক বড় উপকার হয়ে যেতে পারে। এই স্বপ্ন দেখার পরপরই তিনি ঘুম থেকে উঠে বসেন। তখন খুব ভয় পান তিনি ওই স্বপ্নটা দেখে। ওনার সারা শরীর কেমে যায়। পাশে থাকা তার স্ত্রী জিজ্ঞেস করেন, কারণ পাশে থাকা তার স্ত্রী তার উঠে যাওয়াটা দেখে তারও কিন্তু ঘুমটা ভেঙে যায়। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তখন পুরো ঘটনাটি ওনার স্ত্রীকে খুলে বলেন যে শুরুতে যে ঘটনাটি তিনি দেখেছেন স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো ওনার মনে পড়ে এবং আজকের রাতে যে ঘটনাটি দেখেছেন এই সবগুলো ঘটনা ওনার স্ত্রীকে পুরোপুরিভাবে খুলে বললেন। তখন ওনার স্ত্রী বললেন যে ও কিছু নয়, তুমি হয়তো কোনো রকমের দুঃস্বপ্ন দেখেছো, শুয়ে পড়ো, সমস্যা নেই। স্ত্রীর সান্ত্বনায় তিনি শুয়ে পড়েন। ঠিক এইভাবেই কয়েকটা দিন অতিবাহিত হয়ে পড়ে আবারও। তখন ইতিমধ্যেই আগের মতো করে এই ঘটনাটিও তিনি আগের মতো ভুলতে শুরু করেছেন, কিন্তু ভোলার শেষ পর্যায়ে কিন্তু ওনার সাথে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। তা হলো রামচন্দ্রের একটি কন্যা সন্তান ছিল। তার বয়স আনুমানিক 13 থেকে 14 বছর বয়স এমন হবে। তার নাম কি ছিল তা জাহাঙ্গীর ভাইয়ের নানা তিনি বলতে পারেননি। যে মেয়েটির এক্স্যাক্টলি যে নামটা ছিল সেটা জানা যায়নি। তো ওই মেয়েটি অন্যান্য ছেলে মেয়েদের সঙ্গে খেলাধুলা করার পর ওই দিঘিতে গোসল করার জন্য নেমে পড়ে। শুরুতেই বলেছি যে পুকুরে কিন্তু মানুষ ডুবে যাওয়ার মতো কোনো এত বেশি পানি ছিল না। একটি 12-13 বছর বয়সী ছেলে বা মেয়ের তার কোমর সমান পানি এরকম পানি ছিল। সুতরাং ওইখানে তো কোনো বাচ্চা ডুবে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ওই পানিতে তারা ডুব দিত এবং ডুব দিয়ে প্রতিদিন ওইখানে গোসল করত এবং অন্যান্য মানুষ কিন্তু তাদের মতো একই কাজ করত। কেউ কেউ তাদের ঘর থেকে কিছু বিশেষ একটা পাত্র বা কিছু একটা ব্যবহারের সাহায্যে তারা পানি দিয়ে গোসল করত। যেহেতু পানির মধ্যে নামার পর পানিটা একদম ময়লা হয়ে যায়, গোলা হয়ে যায়, সেই কারণেই অনেকে এই কাজটি করত। কারণ পুকুরে তো এত বেশি পানি নেই, কি করবে? যাই হোক, সবার সঙ্গে যখন ওই দিন রামচন্দ্রের মেয়ে গোসল করার জন্য পুকুরে নামে এবং পানিতে নেমে অন্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছিল, এরই মধ্যে রামচন্দ্রের মেয়ে নাকি ডুব দেয় পানির মধ্যে। বেশ কয়েকটা বাচ্চা ওইখানে রামচন্দ্রের মেয়েকে পানিতে ডুব দিতে দেখেছে, কিন্তু কয়েক মিনিট পার হয়ে যায়, কিন্তু রামচন্দ্রের মেয়ে যে সেই ডুব দিয়েছে কখন, সে আর পানি থেকে উঠে আসছে না। এদিকে বাচ্চা কাচ্চারা বলছে যে কী ব্যাপার, ও কোথায় গেল? এত অল্প পানিতে সে কোথায় গেল? তখন ওই বাচ্চারাই তাকে খোঁজাখুঁজির জন্য পানিতে খোঁজাখুঁজি শুরু করে দিল, কিন্তু পরিশেষে রামচন্দ্রের মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেমেয়েরা চিৎকার চেঁচামেচি শুরু করে যে এই মেয়েকে পাওয়া যাচ্ছে না। তখন ছোট ছোট বাচ্চাদের এরকম চিৎকার চেঁচামেচি শোনার পর বাড়িতে যে অন্যান্য বড় বড় সদস্যরা ছিল তারা সবাই বেরিয়ে চলে আসে
তারা এসে রামচন্দ্রের মেয়েকে অনেক খোঁজাখুঁজি করে। পুকুরটাতে খোঁজাখুঁজির পরও কিন্তু রামচন্দ্রের মেয়েকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই ছোট্ট একটা জায়গার মধ্যে একটা বাচ্চা হারিয়ে যাবে, এটা কি আদৌ পসিবল? আদৌ পসিবল নয়, কারণ আমাদের স্বাভাবিক জ্ঞান চিন্তা বলেছে এই বিষয়টা একটা কাকতালীয় বিষয়, এটা আদৌ পসিবল হতে পারে না। কারণ যেখানে পানি অল্প সেখানে একটি জলজ্যান্ত মেয়ে কীভাবে হারিয়ে যেতে পারে? পানি যেহেতু অনেকটা গভীর হতো তাহলে অন্য বিষয় ছিল, কিন্তু পানি তো অনেকটা কম ছিল এখানে। পরিশেষে অদ্ভুত ব্যাপার যে রামচন্দ্রের মেয়েকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। যাই হোক, রামচন্দ্রের স্ত্রী এবং আত্মীয় স্বজন সবাই মিলে অনেক কান্নাকাটি করে। ওই রাত্রে ওই দিন রামচন্দ্র যখন আবারও ঘুমিয়েছিল তখন সে আরও একটি নতুন স্বপ্ন দেখে। সেটি হচ্ছে সেই বিশালদেহী অবয়বগুলো তার স্বপ্নে আবার এসে বলছে যে তোকে আগেই বলেছিলাম তোর গরুগুলো আমাদেরকে দিয়ে দিতে, কিন্তু তুই আমাদের কথা শুনলি না, তাই তোর মেয়েকে আজকে আমরা নিয়ে গেলাম। এরপর তার ঘুম ভেঙে যায়, আবারও সে কান্নায় ভেঙে পড়ে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে পরদিন সকালবেলা যে ঘটনাটি ঘটে সেই ঘটনাটিকে দেখার জন্য কিন্তু ওইখানে কেউই কিন্তু প্রস্তুত ছিল না। পরদিন ভোরের আলো পড়তেই যখন মানুষ ঘুম থেকে ওঠার পর খেতে যাচ্ছিল তাদের বলদ এবং হাল নিয়ে ক্ষেত চাষাবাদ করার জন্য, তখন তারা পুকুরটাকে দেখার পর তারা বলেছে, আরে এ কি সেই পুকুর যেটা আমরা খনন করেছিলাম? এটা তো এমন ছিল না। সবাই দেখে তখন যে ওই পুকুরটা বিশাল আকৃতির একটি দিঘি হয়ে গিয়েছে। মানে ওই জায়গাতে ওই ছোট পুকুরটি আর নেই, ওই ছোট পুকুরটি একটি বিশাল আকৃতির একটি বড় রকমের পুকুর হয়ে গিয়েছে, গভীর পুকুর। এবং আশ্চর্যের বিষয় আরও একটি ছিল যে পুকুরটি যে খনন করা হয়েছে আরও গর্ত করার জন্য, বড় করার জন্য, সেই যে মাটিগুলো ছিল সেই মাটিগুলো দিয়ে খুব সুন্দরভাবে যে পুকুরের পাড়টা ছিল ওই পাড়টাকে একবারে বাঁধ দেওয়া হয়েছিল চারদিক দিয়ে, মানে উঁচু করে বাঁধাই দেওয়ার মতো হয়েছে। সকলে আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, এমন কেন হলো? আর ওই দিঘিতে পানি কানায় কানায় পানি ভর্তি। তখন এলাকার যে বড় বড় আলেম হুজুর ছিলেন যারা, বা পুরোহিত ছিলেন যারা তাদের ধর্মের, তখন সেখানে সবাই একই কথা বলে যে এই কাজটি কোনো মানুষের কাজ নয়, এটি জিনেদের কাজ। জিনেরাই এটিকে এখানে খনন করে দিয়েছে। যাই হোক, এভাবে কেটে যায় কয়েকটা মাস, কয়েক বছর। আস্তে আস্তে মানুষ ভুলে যায় তখন রামচন্দ্রের সেই ছোট্ট মেয়েটির কথা। এরপর ওই দিঘি কেন্দ্রিক কিছু নতুন নতুন ঘটনার সৃষ্টি হয় সেখানে। তা হলো রাতের বেলা যখন মানুষ খুব দূর দূরান্ত থেকে মানুষ বাড়িতে ফিরে, তখন দিঘির পাশ দিয়ে যেহেতু একটি উত্তর পাশ দিয়ে যাতায়াতের পথ ছিল, এখন যেটা রয়েছে তখনও তেমনই ছিল, তবে এখন একটু উন্নত হয়েছে। তখন ছোটোখাটো একটা রাস্তা ছিল। তখন মানুষজন দিঘির উত্তর পাশ দিয়ে যাওয়ার সময়, যাতায়াত করার সময় তারা দেখতে পেত যে দিঘির ঠিক মাঝখানে একটি নৌকার মতো, তবে না, নৌকা না এটা, তার উপরে একটি লাল শাড়ি পরা বধূ আকৃতির মতো বধূ একটি মেয়ে এর উপরে বসে আছে। সবাই দেখতো এবং ভাবতো যে এটি হতে পারে রামচন্দ্রের সেই মেয়েটি, যে মেয়েটি পানিতে ডুবে মারা গিয়েছিল। এটি দেখে সবাই কম বেশি ভয় পেত ওখানে যাতায়াত করার সময়। তখনকার ওইখানের মানুষ মানে যত দ্রুত ওই পথ দিয়ে হাঁটাহাঁটি করে চলে যাওয়া যায় সেরকম যাওয়া হাঁটাহাঁটি করতো। তবে ওই জায়গাটিতে মানুষ খুব কম দাঁড়াতো, অনেক মানুষই কিন্তু এখানে ভয় পেত। তবে কোনো রকমের মানুষের কোনো ক্ষতি বা কোনো বিপদ আপদ ওইখানে হয়নি। তারপর দেখে যে ওই বাড়িতে যখন কোনো হিন্দু মানুষের বিয়ে বাড়ি বা
কোনো অনুষ্ঠান হতো তখন দিঘির গাটলায় উঠে আসতো স্বর্ণের থালা, প্লেট এবং বিভিন্ন বড় বড় আসবাবপত্র, যেগুলো দিয়ে এই একটি বড় রকমের অনুষ্ঠান বা কিছু সম্পন্ন করা যায়। প্রিয় লিসেনার্স, এইখানে যে ঘটনাটা আমি বলছি বা আমাকে যেটা বলা হয়েছে, এই ঘটনাটি আমি এবং আমাদের যে টিম মেম্বাররা রয়েছে তারা ওইখানে গিয়েছিলাম হবিগঞ্জে রতনপুর জমিদার বাড়িতে। ওই জমিদার বাড়িতে যে পুকুরটা আছে ওই পুকুরটাতেও কিন্তু থালবাটি উঠে আসার যে কাহিনীটা ওইটা কিন্তু এখানে চলমান আছে। তো এখানেও কিন্তু একই রকম একটি ঘটনা আছে। তো যাই হোক, এই ঘটনাটা আমি পড়ছি না, এতটুকু পড়ছি না, আমি স্কিপ করে যাচ্ছি, কেননা এই ঘটনাটি এতটুকু আপনারা জানেন। কারণ অনেক প্রান্তেই অনেক দিঘিতেই কিন্তু বাংলাদেশের দেখা যেত যে অনেক রকমের ছোট ছোট দিঘি যেগুলো কোনো এক কারণবশত গায়েবীভাবে উঠেছিল এবং ওইগুলোর মধ্যে হাঁড়ি পাতিল উঠতো এবং অনেক কিছুই কিন্তু দেখা যেত এরকম ছোট ছোট পুকুরগুলোতে। তবে আমি ঠিক তার পরের অংশটিতে আসছি। ওই দিঘিতে খুবই ভয়ঙ্কর একটি ঘটনা, যে ঘটনাটি মানুষের আজ পর্যন্ত মুখে মুখে রয়েছে। রামচন্দ্রের মেয়ের ঘটনা তো রয়েছেই, কিন্তু আরও একটি ঘটনা যেটি খুবই দুঃখজনক এবং সকলের সামনে কিন্তু দিনের বেলা ওইখানে ঘটেছিল, এবং যার সঙ্গে ঘটনাটি ঘটেছিল তার নাম হচ্ছে হিরণ। সে মাছ ধরার কাজ করত। ওই হিরণ কিন্তু ওই এলাকাতে জেলে হিসেবে পরিচিত ছিল। তখন ওই ঘটনার বহুদিন পরে যখন মানুষ ওই দিঘিতে মাছ চাষ করত, তখন কিছু মানুষ ওই দিঘিতে মাছ ছাড়ার কাজ করত, মাছ ছাড়তো বাইরে থেকে কিনে এনে, এভাবে তারা দিঘিটাকে একটু চাষাবাদ করত। তবে আমি আগেই বলেছিলাম যে এই দিঘিটাতে কোনো মানুষের কোনো রকমের ক্ষতি হতো না। মানুষ হয়তো বা রাত্রিবেলা দিনের বেলা কিছু একটা দেখতে পেত, তবে কারো কোনো রকমের ক্ষতি হতো না। যার কারণেই জেলেরা এবং কিছু মানুষ মিলে ওই দিঘিতে মাছ ছাড়তো, মাছ চাষাবাদ করতো এখানে। আর যখন ওই মাছগুলো অনেকটা বড় হতো, পরিমাণ মতো বড় হয়ে গেলে মাছগুলোকে পুকুর থেকে তুলে নিয়ে বাজারে নিয়ে তারা বিক্রি করত। তো এমনই একটি ঘটনা, যেটি মাছ তোলার সময় হয়ে যায়, তখন বেশ কিছু জেলে যে চতুর্দিকে যে বেড় দিয়ে একটি জাল ফালা হয়, ঠিক তেমন জাল গ্রামে আপনারা থাকলে চিনতে পারবেন, সে জালটি ওই পুকুরে টান দেওয়া হয়। তখন জালগুলোকে ঠিকঠাক মতো ছড়িয়ে দেওয়ার জন্য ওই মাঝখানে একটি নৌকা ছিল। ওই নৌকাতে দুইজন মানুষ ছিল। তার মধ্যে ওই নৌকাতে একজন ছিল হিরণ জেলে। তারপর এক পর্যায়ে যখন ওই দিঘিতে মাছ ধরার জন্য জাল ফেলা হয়, তখন ওই হিরণ জেলে ছিল ওই দিঘিটির ঠিক মাঝখানে।